জি 24 ঘন্টায় জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ভোটের ভবিষ্যৎ। আর শুরুতেই আশাকর্মীদের আন্দোলনের খবরে আমি নজর রাখবো, যেখানে আশাকর্মীদের আন্দোলনে আশাকর্মীরা এই মুহূর্তে আন্দোলন তুলে নিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কারণ 5 প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে ঢুকেছেন, সেখানে তারা কথাবার্তা বলছেন। কিন্তু তার আগে আমরা দিনভর ধুন্ধুমার দেখেছি, রীতিমতো তুলকালাম দেখেছি। এবং শুধু কলকাতা নয়, গোটা জেলায়, একাধিক জেলায় আশাকর্মীরা তারা রাস্তায় নেমেছেন, তারা পথে নেমেছেন, তারা প্রতিবাদ করেছেন। এবং আশাকর্মীরা যারা, তারা একটাই দাবি তুলে আসছেন যে তাদের স্থায়ী করা হোক, তাদের ন্যূনতম 15,000 টাকা বেতন করা হোক। 8 দফা দাবি তাদের। এর আগেও তারা আন্দোলনে নেমেছিলেন, তাদের কথা ভেবে দেখা হবে এই আশ্বাস দিয়ে তাদের তখনকার মতো আন্দোলন সামলানো গেছিল। কিন্তু আজ আবার আশাকর্মীরা আন্দোলনে নামলেন এবং আগামীকাল থেকে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হয় কর্মবিরতি চলবে এবং ধিক্কার দিবস পালন করবেন তারা ব্লকে ব্লকে, জেলায় জেলায়, শহরে শহরে। আশাকর্মীদের ঠিক কী কী দাবি আপনাদের একবার দেখাই। যেখানে আশাকর্মীরা দাবি করছেন, মোট 8 দফা আশাকর্মীরা তারা দাবি তুলছেন এবং সেই দাবিতে তারা আন্দোলন এখনো পর্যন্ত চালাচ্ছেন। আশাকর্মীদের দাবি, তাদের যে বেতন, সেই ন্যূনতম বেতন 15,000 টাকা করা হোক। কারণ এখন যে তারা মাইনে পান সেটা পাতে দেওয়ার মতো নয়, তাতে সংসার চলে না, তারা যে কাজটা করেন তা জাস্টিফাই করে না। ভাতা যেটা তাদের দেওয়া হয়, সেই ভাতা বৃদ্ধির দাবি তুলছেন তারা, সেই ইনসেন্টিভ বৃদ্ধির দাবি তুলছেন আশাকর্মীরা। একই সঙ্গে বেশ কিছু ইনসেন্টিভ বকেয়া থেকে গেছে তাদের, সেই সমস্ত বকেয়া দ্রুত মেটানোর দাবি তুলছেন আশাকর্মীরা। সরকারি কর্মীদের মতন যেসব ছুটি, সামাজিক সুরক্ষা, সেই সমস্ত সুযোগ সুবিধা তারা দাবি করছেন, কারণ তাদের কাজটা বেশ কঠিন। এবং মাতৃত্বকালীন ছুটি যেটা ছিল না এখনো পর্যন্ত, সেই ছুটি দাবি করছেন আশাকর্মীরা। মৃত্যুর পর এককালীন 5 লক্ষ টাকা দাবি করছেন, যদি কেউ কাজ করতে করতে মারা যান 5 লক্ষ টাকা দাবি করছেন আশাকর্মীরা। এভাবেই একাধিক দাবি আশাকর্মীদের রয়েছে। আর আজ, এখন, এই মুহূর্তে আন্দোলন এখনও অবস্থান আন্দোলন উঠে যাচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। ঠিক কি চলছে স্বাস্থ্য ভবনে, সরাসরি আমরা জানবো। অয়ন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, দেখো সব্যসাচী, তোমাকে বলে রাখি যে এই যে আশাকর্মীদের তাদের যে আন্দোলন, তো এই আন্দোলন কিন্তু একেবারে যে লাগাতার আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে এখন আমার পিছনে স্বাস্থ্য ভবনের গেট, এই গেট দিয়ে ঘড়ির কাঁটায় ঠিক 4:51, প্রায় 30 মিনিট হয়ে গিয়েছে, অতিক্রান্ত হয়ে গিয়েছে। একেবারে স্বাস্থ্য ভবনে ইসমা তারা খাতুন, যিনি আশাকর্মী ইউনিয়নের যিনি রাজ্য সম্পাদিকা, তিনি গিয়েছেন এবং তার নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা তারা গিয়েছেন। তাদের যে মূল দাবি দাওয়াগুলি রয়েছে, যে মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে ন্যূনতম একেবারে 15,000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে, সেই দাবিতে রীতিমতো তারা যে দাবি দেওয়াগুলো নিয়ে ফের একেবারে সরাসরি একবারে স্বাস্থ্য ভবনে গিয়েছেন। কোচ স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে তারা বৈঠক করবেন। বৈঠক করে সেই তাদের আজকের দিনে যে 21 তারিখে একেবারে আসার কথা ছিল, সেই মতো কিন্তু তারা কথা বলবে। কিন্তু গতকাল যেমনটা দেখা গিয়েছিল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিন্তু বলেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দিকে নজর রাখছেন, কিন্তু তার উপরও কিন্তু ভরসা রাখতে পারেননি আশাকর্মীরা। তার জেরেই সকাল থেকে রীতিমতো আন্দোলন চলছিল। প্রায় 8 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। ইতিমধ্যে যেমনটা স্বাস্থ্য ভবন সূত্রে খবর, তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, তাদের যে ভাতা বৃদ্ধির যে বিষয়টি বলা হচ্ছে, যে কেন্দ্রীয় প্রকল্প ভাতা বৃদ্ধির বিষয়টি, সেটি কিন্তু বিবেচনা করে দেখা হচ্ছে এবং সেটাও আগামীতে দেখা যেতে পারে এমনটা, যে ভাতা বৃদ্ধির বিষয়টি কিন্তু উঠে আসতে পারে। এবং এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে কথা বলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ভাতা বৃদ্ধি আপনাদের করা হবে। সেই মতো আন্দোলন তুলে নেওয়ার একটা কথা বলা হচ্ছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। কিন্তু এবার আমাদের লক্ষ্য রাখতে হবে এই জায়গায় দাঁড়িয়ে, যে স্বাস্থ্য ভবন থেকে বের হওয়ার পর স্বাস্থ্য অধিকর্তা থেকে শুরু করে স্বাস্থ্য সচিব, তাদের সঙ্গে কথা বলার পর ঠিক কি আশ্বাস দিলেন তাদেরকে। আদৌ কি আজকে আন্দোলন উঠে যাচ্ছে? তাদের যে দীর্ঘ লাগাতার যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি কি তারা চালিয়ে যাবেন? কোন জায়গায় ঠিক প্রেক্ষাপটটা দাঁড়িয়ে রয়েছে তা কিন্তু পরিষ্কার হবে একেবারে খোদ যারা প্রতিনিধি দলের সদস্যরা আসবেন তারা বলার পর। কিন্তু লাগাতার এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে একদমই। অনেক ধন্যবাদ অয়ন। অর্থাৎ ধর্মতলায় যে অবস্থান ছিল, ধর্মতলার সেই অবস্থান উঠে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে এখনো পর্যন্ত আশাকর্মীরা রয়েছেন, তারা লাগাতার তার অবস্থান চালিয়ে যাচ্ছেন। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যখন তারা বেরিয়ে আসবেন, যে সমস্ত প্রতিনিধিরা সেখানে গিয়েছেন, তখন কি হয়, কি বক্তব্য থাকে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। মাথায় রাখতে হবে একটা জিনিস, আশাকর্মীরা যারা,
তারা গ্রামীণ যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং গ্রামীণ মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে একটা সেতু বন্ধন করেন। গ্রামে গ্রামে তাদের যেতে হয়, প্রসূতিদের দেখভাল করতে হয়, বাচ্চাদের টিকা দিতে হয়, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিতে হয়। একগুচ্ছ কাজ তারা করেন এবং আশাকর্মীরা দাবি করছেন যে অক্লান্ত পরিশ্রম তারা করেন, সেই অনুযায়ী তারা ভাতা বা মাইনে পান না। কি দাবি তাদের, অভিযোগ তাদের, শোনাই। দাবি মেনে নিয়ে ভাতা বৃদ্ধি করা হোক, স্বাস্থ্য পরিষেবা সচল করা হোক, যাদেরকে অ্যারেস্ট করেছে এবং কেস দিয়েছে আজকে বিভিন্ন থানায় এখনো আটকে রেখেছে তাদেরকে নিঃশর্তে মুক্ত করে দেওয়া হোক, এই দাবি আজকে আমরা ডাকছি। আগামীকাল ধিক্কার দিবস আমরা ডেকে দিয়েছি, সমস্ত কর্মীরা ছড়িয়ে গেছে, ফলে জেলায় জেলায় হবে, ব্লকে ব্লকে হবে, ইম্পর্টেন্ট রাস্তার মোড়ে আগামীকাল থেকে আমাদের এই ধিক্কার দিবস পালন করা হবে। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। ঝন্টুবাবু, আশাকর্মীদের এই দাবি কি খুব অযৌক্তিক বলে আপনার মনে হয়? না, সব্যসাচী শোনা যাচ্ছে। বলুন। এই যে তুমি শুরুটা করেছিলে ব্রিজ বিটুইন গ্রামীণ স্বাস্থ্যের সাথে শহরের স্বাস্থ্য দপ্তরের, এই যে মানুষের মধ্যে যে সেতু বন্ধন, এই আশাকর্মী পশ্চিমবঙ্গে 345টি গ্রামে ব্লকে নিরন্তর কাজ করে যায়। 800 থেকে 1000 জন পিছু একজন করে আশাকর্মী। যে আশাকর্মীরা স্বাস্থ্য ভলেন্টিয়ার, সারা ভারতবর্ষে 10.4 লক্ষ লোক আশাকর্মী, এবং যাদেরকে পরিষ্কার, তখন করোনা চলছে সেই সময় ওদেরকে গ্লোবাল হেলথ লিডার্স উপাধি দিয়েছিল, গ্লোবাল হেলথ লিডার্স। খেয়াল রাখবে, এটা এরা শুধু স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত নয়, এরা শিশুর জন্মের আগের পরে মা সবকিছু দেখার পরেও পর্বতে খেয়াল আছে 100 দিনের কাজের তালিকা তৈরি, এমনকি আবাস যোজনায় ঘরের সার্ভে করতেও এদেরকে পাঠানো হয়েছিল, যেটা ভয়ানক বিপদসংকুল কাজ। অনেক জায়গায় আশা কর্মীরা ঠেক খেয়েছিল, মারা হয়েছিল, বাড়ি বয়ে হুঙ্কার হুমকি হয়েছিল এলাকার প্রভাবশালী লোকদের দ্বারা। এরা একটা বড় স্ট্রাকচারকে ধরে রেখেছে, অথচ এদের ঘর অন্ধকার, এদের কিচ্ছু নেই। তোমরা শুনলে অবাক হবে, আজকের যুগে বাড়ির ঝি চাকর, শুনলে খারাপ লাগবে, তারাও পার ডে 300 থেকে 450 টাকা দৈনিক নেয়। এরা মাসে 7000 থেকে 7500 হাইয়েস্ট, মানে এদের মধ্যে লোয়েস্টও আছে। ফলে এই যে কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্গত শুধু এ রাজ্যে নয়, বাম শাসিত কেরলেও নিরন্তর আন্দোলনটা চলছে। একমাত্র দিল্লি এবং কর্ণাটক বাদ দিলে ভারতবর্ষের কোন রাজ্যের আশাকর্মীরা পায় না। আজকের যুগে ম্যাটারনিটি লিভ নেই, ক্যান ইউ ইমাজিন? আম্বেদকর সংবিধান তৈরির সময় ম্যাটারনিটি লিভটা ঢুকিয়েছিল লড়াই করে। আজকে এরা ম্যাটারনিটি লিভটা পায় না, যেটা তাদের মৌলিক অধিকার। মা হবেন তারা, সেই ছুটিটা তারা পায় না, চাকরিটা ছাড়তে হয়, উইদাউট পে হতে হয়। শ্রম আইন, ভারতবর্ষের শ্রম আইন, কেন্দ্রীয় শ্রম আইন, ইউনেস্কোর শ্রম আইনকে পুরোপুরি ভায়োলেট করা হয়। আধুনিক কৃতদাসী। একদমই একদমই। এবং এই রাজনীতির অভিযোগ তোলা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের তরফে, শাসক দলের বিরুদ্ধে, শাসক দলের তরফে, যে কোনোভাবে তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। আজকে আশাকর্মীদের তরফেও এই বক্তব্যের প্রতিবাদ করা হয়। চন্দ্র ভট্টাচার্য যে বক্তব্য গতকাল রেখেছিলেন, তারা সাফ জানিয়েছেন তাদের কোনো রাজনৈতিক রং নেই, তাদের রং বেগুনি। আশাকর্মীরা তারা বলছেন যে তারা কাজ করতে চান এবং তারা এও বলছেন যে তাদের কাজের জন্য তারা যে ন্যায্য দাবিটা তাদের আছে, যে ন্যায্য পারিশ্রমিকটা আছে, সেই পারিশ্রমিকটা তারা চান। এখানে দিদিরা তারা বসে পড়েছেন, তাদের সঙ্গে আমি একটু কথা বলে নেব। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? আমি সন্দেশখালী 2 নম্বর ব্লক থেকে এসেছি। সন্দেশখালী থেকে এই যে এত দূর অব্দি এলেন, আপনাদের যে যারা সহকর্মী রয়েছে তাদেরকে দফায় দফায় আটকানো হচ্ছে বিভিন্ন জায়গায়, আপনাদের আটকানো হয়েছে। আমরা আমাদেরকে আটকানো হয়েছে। আমরা ইউনিফর্ম ছাড়া ইউনিফর্ম ব্যাগে নিয়ে এসেছি, ইউনিফর্ম দেখলেই আমাদের আটকাচ্ছে, যেখানে সেখানে আমাদের আটকাচ্ছে, গাড়ি আটকাচ্ছে। এখানে এসেছি বেলেঘাটা পর্যন্ত আটকিয়েছে, আমরা চুরি করে এসেছি এখানে দিদির কাছে। রীতিমতো তাদের ন্যায্য যে দাবি, সেই দাবির জন্য তাদেরকে ইউনিফর্ম ব্যাগে নিয়ে আসতে হচ্ছে, এই অভিযোগ তারা করছেন। কারণ ইউনিফর্ম, বেগুনি ইউনিফর্ম বা বেগুনি শাড়ি দেখলে পুলিশ আটকাচ্ছে। আমরা কোনো রাজনীতির রং দেখতে দেব না, আমাদের আন্দোলনের রং রাজনীতির রং হবে না, আমাদের রং একটাই, বেগুনি কালার। আমরা আশা
যদিও রাজনীতির রং লেগেই গিয়েছে, যেখানে বিরোধী দলনেতা তিনি সাফ দাবি করছেন যে যতক্ষণ না পর্যন্ত বিজেপি এ রাজ্যে আসছে আশা কর্মীদের সমস্যার সমাধান হবে না, এবং তারা এই রাজ্যে আসার পরেই তারা এই সমস্যার সমাধান করবেন। বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা মা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। গোটা রাজ্য জুড়ে করেছে, বিভিন্ন জায়গায় করেছে, বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের। এটা বর্বর সরকার ছাড়া আর ইতর পুলিশ ছাড়া হয় না। গোটা বাংলা দেখছে, আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। আর অর্জুন সিং তো আরেক ধাপ এগিয়ে বটি খুন্তি নিয়ে রাস্তায় নামার কথা বলে দিয়েছেন আশা কর্মীদের। সারা বাংলা যেখানে তারা আসার জন্য দৌড়চ্ছেন কাল থেকে, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। এটা কি অধিকার আছে? মমতা ব্যানার্জি বরাবরই ওই মায়েদেরকে উস্কিয়ে দেন, ওই বহিরাগত নাম করে। বইটি খুন্তি নিয়ে রেডি থাকুন আপনারা। ইলেকশন কমিশনের বিরুদ্ধে উনি উস্কানি দেন। এখন আমি বলছি, মায়েরা দিদিরা, মমতার বিরুদ্ধে খুন্তি বইটি নিয়ে রাস্তায় নামুন আপনার। আসল জেনজি বাংলার মায়েরা করতে হবে, মায়েদেরকে রাস্তায় নেবে জেনজি হতে হবে। কিন্তু আজকে আশা কর্মীদের আন্দোলনের মাঝে যখন বিজেপি নেত্রী গেলেন লকেট চট্টোপাধ্যায়, তখন তাকে শুনতে হলো গো ব্যাক। কর্মীরা দূর দূর থেকে তাদের আসছে, বিভিন্ন জায়গায় তাদের ডিটেন করা হচ্ছে, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কেন হচ্ছে? মানে জোরজার মুলুকতার হয়ে গেছে। শাসক দল যদি কোনো সময় মিছিল করে তার জন্য এক রকমের, আর যদি বিরোধিতা করে কেউ মুখ খোলে তাদের জন্য অন্যরকম ব্যবস্থা। পুলিশ বলছে যে ঢুকতে দেওয়া যাবে না এখানে। আশা কর্মীরা কাদের কাজ করে? পশ্চিমবাংলার কাজ করে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়। আশা কর্মীরা সবাই মহিলা আছে, তো তাদের জন্য এত কিছু দরম মরম করে এত কিছু খাজনা বাজনা কিসের জন্য রেখেছে? গো ব্যাক স্লোগানটা আমি একবার শোনাতে বলবো। চন্দ্রবাবু, তাহলে অবধারিতভাবে গোটা বিষয়টার মধ্যে রাজনীতির রং তো লেগেই গেল। আবার আমরা যদি একটু বিজেপি গোটা বিষয়টা দেখি, পাল্টা লকেট চট্টোপাধ্যায়কে গো ব্যাক, সেটাও আবার মানে খাটে না, উল্টো বিষয়টাও হয়ে যায়। চন্দ্রবাবু, আপনার কথা শোনা যাচ্ছে না। না, সম্ভবত ঝন্টুর কথা মিউট হয়ে গিয়েছে, আমরা পরে আবারও শুনবো। আমরা হ্যাঁ, বলুন, শোনা যাচ্ছে এবার, বলুন। হ্যাঁ, এই ঘোলা জলে মাছ ধরতে গিয়েই আন্দোলনটারও না সাড়ে সর্বনাশ করে বসে। ভারতবর্ষে একটা সবচেয়ে বেশি রাজ্যে বিজেপি শাসিত, সেই সব রাজ্যেও আশা কর্মীরা কিন্তু মনে রাখতে হবে তারা তাদের ন্যায্য পাওনা পায়নি, সেখানেও আন্দোলন চলছে। এখান থেকে খুব একটা ভালো অবস্থা তাদের নেই। ফলে এই আন্দোলনটা অরাজনৈতিক ছিল, অরাজনৈতিক রাখাটাই ভালো। এই মায়েরা, এই বোনেরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে অরাজনৈতিক ব্যানার এই আন্দোলনটা করছে। যতদিন করবে ততদিন থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। কারণ আজকে যারা এই রাজ্যের বিরোধী, তাদের রাজ্যেও কিন্তু আশা কর্মীদের চিত্র খুব একটা ভালো নয়। কেন্দ্রীয় প্রকল্প এটা, এবং এই যে মৌলিক অধিকার এদের, সেই মৌলিক অধিকার ভুলুন্ঠিত শুধু এই রাজ্যে হচ্ছে না। কেউ ধোয়া তুলসী পাতা নয়। বাম শাসিত রাজ্য কেরলে নিরন্তর আন্দোলন করছে এরা, সেখানে সরকার কিন্তু একচোখা হরিণ। একদমই। ঝন্টুবাবু, সঙ্গে থাকুন। আমরা পরের ইস্যুতে যাই, যেখানে এসআইআর নিয়ে তো হইচই চলছে, এবং সেই হইচইয়ের নানান রকম ক্ষেত্র খুলে যাচ্ছে। অনুব্রত মণ্ডল আবারও সুর চলালেন। তিনি বলছেন এই এসআইআর হচ্ছে নাম বাদ দেওয়ার চক্রান্ত, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, এমনটাই স্পষ্ট অভিযোগ তুললেন অনুব্রত মণ্ডল, যেখানে এই ফর্ম 7-এ সংখ্যালঘুদের নাম বাদ দিতে চাইছে বিজেপি, এমনটাই তোপ অনুব্রত মণ্ডলের। এসআরে বিজেপি চাইছে একটা কারণ, যে মুসলিমদের ভোট থেকে সরিয়ে দাও। কেন মুসলিম মানে নাকি মমতা ব্যানার্জিকে ভোট দেয়। তাই যে কারণে কালকে 7 ফরম যে পরিমাণে দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম মুসলিমদের নাম বাদ দেওয়ার ব্যবস্থা করেছিল। কিন্তু
আল্লাহ ঈশ্বরের দোয়াতে পারে নাই। আবার হুঁশিয়ারি দিয়েছেন অনুব্রত মণ্ডল, বলছেন যে বসে বসে আঙুল চুষবেন নাকি তিনি, এমনটাই হুঁশিয়ারি অনুব্রত মণ্ডল দিচ্ছেন যখন পাল্টা সুকান্ত মজুমদারের কি বক্তব্য শোনাবো। অনুব্রত মণ্ডল কি চুষবেন সে জেলের ভেতরে থেকে ঠিক করে এসেছেন, উনি কি চুষবেন আমার কোনো অসুবিধা নেই, যা চষার ইচ্ছা চুষুন, আঙুল চুষবেন, হাতের আঙুল না পায়ের আঙুল, কোনো অসুবিধা নেই। কিন্তু বক্তব্য হচ্ছে হিন্দু মুসলিম বিষয়ে না, যে ভারতের নাগরিক তার নাম থাকবে, যে নাগরিক নয় তার নাম থাকবে না, স্পষ্ট। তোমরা ভাবলে আমরা চুরি করব, ম্যাক্সিমাম লোককে ভোটার থেকে বাদ দিয়ে দেবো, তোমরা জিতে যাবে না আর আমরা আঙুল চুষবো। দলটা তৃণমূল কংগ্রেস, দীর্ঘদিন দল করছি, সিপিএম কে তাড়িয়েছি, তোমাদেরও তাড়াবো। মানে ঝন্টুবাবু, গোটা বিষয়টা নিয়ে মানে মোটা দাগের রাজনীতি, মোটা দাগ, মানে অস্বস্তিকর রকমের রাজনীতি চলছে। ঝন্টু, যথারীতি আপনার অডিও আবার মিউট হয়ে গিয়েছে। ইলেকটোরাল রেজিস্ট্রেশন রুল পিআরএ 25 পরিষ্কার বলছে 3 ধরনের আইআর রিভিশন ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট, সামারিলি, পার্টলি সামারিলি এন্ড ফুললি। এই যে প্রশ্নটা হচ্ছে শাসক বিরোধী এক ধরনের কথা বলছে, শাসক 13 বার এদেশে এসআইআর হয়েছে, কোন বার প্রতি বছর হয়েছে, আমাকে তার পরিসংখ্যান আছে। আজকে যে হিন্দু মুসলমান বাইনারি ন্যারেটিভ এসআইআর কে নিয়ে হচ্ছে, ইলেকটোরাল পলিটিক্সে এসআইআর বা সংশোধন একটা মৌলিক পার্ট, সেটা মূল কাজটার থেকে আমরা সরে যাচ্ছি। নির্বাচন কমিশনের সাথে ওতপ্রোত যুক্ত কর্মীরা হতাশায় ভুগছে। মাথায় রাখতে হবে, ফিফথ পে যদি ক্যাবিনেট পারমিশন না করা যায় ডিউ টাইমে রোল লিস্ট তৈরি করে, তাহলে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হবে। তার দায়টা কে নেবে? একদমই মানুষের রায়, সুস্থ একটা গণতান্ত্রিক পরিকাঠামোয় রোল লিস্ট তৈরি করা, শাসক বিরোধী উভয়ের ভূমিকা সেখানে আছে। অনুব্রত বাবু অনেকদিন পরে এসআইআর কে কেন্দ্র করে পুরনো মেজাজে ফিরলেন। তার মানে বুঝতে পেরেছো যে আগামী নির্বাচনে 26-এ যদি ডিউ টাইমে হয়, যদি রাষ্ট্রপতি শাসন জারি না হয়, আচ্ছা, তাহলে পুরনো মেজাজেই ভোটটা হবে এবং তোমার আমার এই দেশে, এই রাজ্যের সাধারণ নাগরিকের এসআইআর একদমই জীবন যন্ত্রণার কারণ হয়ে যাবে যুদ্ধদান দুটি দলের দ্বারা। একদমই। অনেক ধন্যবাদ ঝন্টুবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আর এই যখন রাজনৈতিক টানাপোড়েন এসআইআর নিয়ে চলছে, আবার নতুন করে আইপ্যাক নিয়ে একটা ইস্যু সামনে আসতে পারে, কারণ ইডি আবারও তেড়ে ফুড়ে উঠছে কিনা এই বিষয়টা নিয়ে চর্চা জোরদার। এই জায়গা থেকে ইডি অধিকর্তা আইপ্যাক সংঘাতের আবহে রাজ্যে আসছেন, কালই বাংলায় আসছেন রাহুল নবীন। প্রতীক জৈনের বাড়ি অফিসে যারা তল্লাশি চালান, কলকাতার ইডি অফিসের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন, রাজ্যপালের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি। এই জায়গাটা, গোটা বিষয়টা নিয়ে একটা ইন্টারেস্টিং জায়গায় চলে যাচ্ছে। এই জায়গা থেকে আমি আমাদের নয়াদিল্লির প্রতিনিধি রাজীবের কাছে যাব। রাজীব, কারণ আমার মনে আছে সন্দেশখালির যখন ঘটনা ঘটলো, ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনা ঘটলো, তার 4 দিন পরে রাহুল নবীন এলেন এবং তারপরে দেখলাম যে কিভাবে গোটা বিষয়টা এগোতে থাকলো। এইবারে কি এই ইস্যুটাই আবার মানে জেগে উঠতে পারে বলে মনে হয়? ইডি আবারও নতুন করে তৎপর হয়ে উঠতে পারে? হাওয়া কি বুঝছো? দেখো, হাওয়া বোঝা যাচ্ছে যেটা, যে ইডি তারা একটা বার্তা দিতে চাইছে তাদের অন্তত আধিকারিকদের। এর পেছনে রাজনৈতিক কোনো বিষয় আছে কিনা, বা যে 2-2 4 অনেকে মেলাচ্ছেন যে এরপরে কোনো বড় পদক্ষেপ হতে পারে কিনা, বাংলায় বড় বড় আধিকারিকরা, শীর্ষস্থানীয় কর্তারা যাচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে রাহুল নবীন, যিনি ইডির অধিকর্তা, তিনি বাংলায় যাচ্ছেন। আর শুধু বাংলায় গেলে ব্যাপারটা অন্যরকম হতো, কারণ অধিকর্তা তিনি বিভিন্ন রাজ্যে যাবেন, সেটা অন্য জায়গায় একেবারেই স্বাভাবিক একটা কর্মসূচির মধ্যে পড়ে। কিন্তু তিনি ওই আধিকারিকদের সঙ্গেই দেখা করবেন যারা কিনা প্রতীক জৈনের বাড়ি, অর্থাৎ আইপ্যাকের যে কর্ণধার তার বাড়ি এবং দফতরে যারা অভিযান চালিয়েছিলেন তাদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। এই জায়গাটা কিন্তু কোথাও না কোথাও একটা জল্পনা তৈরি করছে সব্যসাচী। পাশাপাশি তিনি ইডির যে কলকাতা দফতর রয়েছে সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলবেন, এই পর্যন্তও ঠিক ছিল। কিন্তু প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে যারা অভিযান চালালেন তাদের সঙ্গে আলাদা করে বৈঠক,
এবং শুধু তাই নয়, রাজ্যপালের সঙ্গেও তিনি বৈঠক করবেন। কোথাও না কোথাও রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যখন প্রশ্ন উঠছে, যখন ইডির তরফে সুপ্রিম কোর্টে জোরদার সওয়াল হচ্ছে, যখন ইডির আধিকারিকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল, সেই মামলা বন্ধ রাখতে বলেছে সুপ্রিম কোর্ট, এই আবহে ইডির অধিকর্তার কলকাতায় যাওয়া কোথাও না কোথাও নানা প্রশ্নের কিন্তু উদ্রেক সেখানে দেখা যাচ্ছে। কারণ বাংলায় কয়েক মাস পার হলেই ভোট, এবং তার আগে ইডির এই অভিযান এবং ইডির অভিযানকে ঘিরে বিতর্ক, এবং সেই বিতর্কে একেবারে যখন অনেকেই ভুলে যাচ্ছিলেন যে ইডির যে অভিযান, তখন ইডির অধিকর্তা রাজ্যে যাওয়া, একদম। এই জায়গায় কিন্তু অনেকেই মনে করছেন, অন্তত অনেকেই মনে করছেন যে কোথাও না কিছু একটা পদক্ষেপ ইডির তরফে, কেন্দ্রীয় এজেন্সির তরফে হতে পারে। এর আগে যেমন তুমি সন্দেশখালির কথা বললে সব্যসাচী, সন্দেশখালিতেও আমরা দেখলাম শেখ শাহজাহানকে যখন গ্রেফতার করা হলো, তাকে খুঁজে বের করা হলো, অনেক পর্যায়ে একদম, গিয়েছে একদম। সেখানে। এখানেও ইডি পুরো বিষয়টাকে কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করা, সেদিকে ঠিক। কিন্তু নজর রাখতে হবে। অনেক ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।